ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আমরা চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। টপিক ভিত্তিক আলোচনায় আজকে একটা ইম্পর্টেন্ট টপিক, ইতালির ঐক্য আন্দোলন বা ইতালির ঐক্যকরণ, অর্থাৎ ইতালির ইউনিফিকেশন মুভমেন্ট। তো এটা অবশ্যই আপনাদের ইউরোপের ইতিহাস থেকে এসএলএসটি এসএসসির জন্য একটা ইম্পর্টেন্ট টপিক, প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে। তো আমরা একদম যেখান থেকে এমসিকিউ আসতে পারে আমরা বর্ণনামূলক আলোচনা না করে একদম পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসবে সেই রকমের একটা পিডিএফ বানানোর চেষ্টা করেছি। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভিডিও দেখা খুব ইম্পর্টেন্ট, কারণ খুব ডিটেলসে এবং খুব সহজে ইউরোপের ইতিহাসকে আমরা বোঝার চেষ্টা করছি। ওকে, এবং পাশাপাশি আপনারা জানেন সার্থক ইতিহাস পার্টি ইউটিউব চ্যানেলে আমরা মডেল প্রশ্ন সিরিজ এবং 200 প্রশ্নের ব্ল্যাকবোর্ড সিরিজও আপলোড করছি। তো সেগুলোও পেয়ে যাবেন। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা রোজ ভিডিও দেখছেন তাদের কি মতামত, কোন বিষয়ে আপনারা ভিডিও আরও বেশি মাত্রায় চাইছেন অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব একটা তো ভিডিও অবশ্যই রোজ আসছে, দুটো ভিডিও যাতে দেওয়া যায় কোনো কোনো দিন, আপনাদের প্রিপারেশনটাকে একটু মজবুত করার জন্য। ওকে, তো আমরা শুরু করছি ইতালির ঐক্য আন্দোলন, যেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, আচ্ছা, ইতালির ঐক্য আন্দোলন বা ইউনিফিকেশন, তাই তো। ইতালি ইউনিফিকেশন মোটামুটিভাবে 19th সেঞ্চুরির ইউরোপের একটা ঘটনা। 19th সেঞ্চুরি ইউরোপ কেন, মোটামুটিভাবে 1800 থেকে 1870 এই সময়কাল জুড়েই ইতালি ইউনিফিকেশনের যে প্রসেস সেগুলো আমরা ব্যাপক আকারে দেখতে পাচ্ছি। 1815, মানে বলা ভালো 1815 থেকে 1870 এই সময়কাল জুড়েই কিন্তু ইতালির ইউনিফিকেশনের যে প্রসেস সেখানে দেখা যাচ্ছে। ওকে, এইবার এই যে ইউনিফিকেশন বা ঐক্য আন্দোলন, এর সাথে কারা যুক্ত ছিলেন, কোন ব্যক্তিরা, কোন সময়ে কি ঘটেছে এবং কি কি ঘটনা পরপর ঘটেছে, সেগুলো আমরা ক্রোনোলজিক্যালি এবং খুব সহজে টেবিল আকারে সাজিয়ে দিয়েছি যাতে আপনাদের মনে থাকে। ওকে, আচ্ছা, আপনারা পিডিএফটা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, 1815, মানে একটু যদি আমরা পটভূমি বা ব্যাকগ্রাউন্ডটা দেখার চেষ্টা করি, ইতালির ইউনিফিকেশন কেন হচ্ছে যদি বোঝার চেষ্টা করেন সহজভাবে, মোটামুটিভাবে 1815 সময়কালে যদি ইতালিকে মানে একটু আমরা ইতালির ম্যাপটাকে ভাবনা আয়ত্তে আনি, তো 1815 সাল নাগাদ ইতালিতে বিভিন্ন রকম ভাগ ছিল। মানে ইতালির যে ভূখণ্ড একটা দেশ হিসাবে ছিল না, তার মধ্যে অসংখ্য পার্টস ছিল। ওকে, মানে একটা রাষ্ট্র হিসাবে ইতালিকে আমরা পাচ্ছি না, বিভিন্ন ছোট ছোট প্রদেশ হিসাবে পাচ্ছি। যেমন উত্তর ইতালি, সেখানে লম্বার্ডি এবং ভেনেটো বা ভেনেচিয়া, সেখানে অস্ট্রিয়ার প্রভাব ছিল। মধ্য ইতালি, সেখানে পোপের শাসন চলছে, প্যাপাল স্টেট, যেমন টাস্কানি, পারমা, মডেনা ইত্যাদি অঞ্চলে। ওকে, আবার সাউথ ইতালি বা দক্ষিণ ইতালিতে আমরা দেখতে পাচ্ছি নেপেলস, সিসিলিতে বুর্বো বা বৌর্দ রাজবংশ সেখানে শাসন করছে। পিডমন্ট, সার্ডিনিয়া, সেখানে স্যাভয় রাজবংশ শাসন করছে। মানে কি, যদি আমরা ইতালিকে একটা ভূখণ্ড হিসেবে দেখি, এই নর্দার্ন, এই সাউদার্ন, এই মিডিল পোর্শন, ইস্টার্ন, ওয়েস্টার্ন, এই প্রত্যেকটা জায়গায় কেউ না কেউ শাসন করছে, মানে একটা ইউনাইটেড ইতালি আমরা পাচ্ছি না। ওকে, তো সেই ইউনাইটেড ইতালির জন্যই বা ইউনিফিকেশনের জন্যই এই মুভমেন্টটা হচ্ছে, যেটা দীর্ঘ 50 বছর ধরে চলছে। ওকে, আচ্ছা, তো কোথায় কারা শাসন করছেন এটা একটু খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। ওকে, তো যারা এই যে ইতালির ঐক্যকরণ বা ইতালি একটা একটা রাষ্ট্র এবং এটা একটা জাতীয়তাবাদী রাষ্ট্র, এই যে তকমাটা আনার জন্য যারা লড়াই করেছেন তাদের নামগুলো কি, খুব ইম্পর্টেন্ট, আমাদের এদেরকে মনে রাখতেই হবে। গিউসেপ্পে ম্যাজ্জিনি, কাউন্ট ক্যাভিলো, কাউন্ট ক্যামিলো দি কাভুর, আর গিউসেপ্পে গ্যারিবোল্ডি। ওকে, খুব সহজ ভাষায় মাজ্জেনি, ক্যাভুর এবং গ্যারিবোল্ডি, যারা ইতালির ইউনিফিকেশনে ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন রাখছেন। ওকে, তো এই তিনটে নাম আমাদের মাথায় রাখতেই হবে। এবার ম্যাজ্জিনি কি করেছিলেন, ম্যাজ্জিনি তিনি বেসিক্যালি ইয়ং ইতালি বলে একটা প্রতিষ্ঠান তৈরি করলেন, যেখানে ছাত্ররা অংশগ্রহণ করলো ইতালির ইউনিফিকেশন মুভমেন্টে পার্টিসিপেট নেওয়ার জন্য। ওকে, এবং তার মূল লক্ষ্য কি ছিল না, মানুষের মধ্যে জাতীয়তাবাদী চেতনাকে জাগ্রত করা। মানে একটা, সাপোজ মনে করুন যে ভারতবর্ষ একটা রাষ্ট্র, তার উত্তরে একজন শাসন করছে, দক্ষিণে একজন শাসন করছে, পূর্ব, পশ্চিম, মধ্য ভারতে একজন শাসন করছে। এই যে একটা বিখণ্ডিত যদি ভারতবর্ষ হয়, তো এই সমগ্র ভারতবর্ষকে ঐক্য আনার জন্য কি করতে হবে না, একটা কোনো অর্গানাইজেশন লাগবে এবং সমস্ত মানুষের মধ্যে ইউনিটি আনতে হবে প্রথমে, তবেই আমরা একটা ইউনাইটেড ভারতবর্ষ গড়ে তুলতে পারবো। সেই রকমই মাজ্জেনি যেটা করলেন, ইয়ং ইতালি গড়ে তুললেন এবং মানুষের মধ্যে জাতীয়তাবাদী চেতনা, বললেন যে ইতালিকে এক হতে হবে, ইতালি একটাই রাষ্ট্র, এখানে এই যে বিখণ্ডিত ভাগ, এই ভাগগুলো হওয়া উচিত নয়।
এই যে একটা গণতান্ত্রিক একটা ধারণা, ডেমোক্রেটিক ন্যাশনালিস্টিক একটা যে ভাবধারা, সেটা মাজ্জানি বেসিক্যালি আনছেন প্রথম মানুষ হিসাবে ইতালিতে। ওকে, এবং তারপরে পিডমন্ট সার্ডিনিয়া অঞ্চলের প্রধানমন্ত্রী কাউন্ট ক্যামিলো দি ক্যাভুর, তিনিও কূটনৈতিক এবং সামরিক কৌশলের মাধ্যমে ইতালিকে এক করতে চেয়েছিলেন। এবং আরেকজন মানুষ যিনিও সামরিক নেতা, গ্যারিবল্ডি, তিনিও পিডমন্ট এবং সার্ডিনিয়ারকে দক্ষিণ ইতালির যে অংশ সেটা তুলে দিচ্ছেন। তো এই তিনজন মানুষ কিন্তু ব্যাপক আকারে আমরা দেখতে পাচ্ছি ইতালির ইউনিফিকেশন মুভমেন্টে মেজর রোলটা প্লে করছেন। ওকে, তো এই তিনজনের নাম আমাদের খেয়াল রাখতেই হবে। ওকে, আচ্ছা, এবার মেন ঘটনাগুলো আমি ডেসক্রিপটিভ আলোচনা না করে একদম পয়েন্ট ওয়াইজ আলোচনা করছি, যেগুলো পরীক্ষাতে আসবে। একদম পরীক্ষা ওরিয়েন্টেড নোটস বানানো হয়েছে, সুতরাং ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো আমরা যদি সালগুলো দেখি পরপর, এই যে 1815 থেকে 1870, এই যে 50 বছর প্রায় ইতালিতে ইউনিফিকেশন প্রসেসটা চলেছে, তো কি কি ঘটেছে মেন ঘটনাগুলো যদি দেখি, প্রথম মেন ঘটনা হচ্ছে 1831 সাল ইয়ং ইতালি বলে একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠা করলে মাজ্জিনি, যেটা তরুণদের মধ্যে বা ছাত্রদের মধ্যে ইতালির ঐক্যবদ্ধ যে রূপ, ইতালির জাতীয়তাবাদী যে রূপ, তার ভাবধারা ছড়াতে সাহায্য করছে। ওকে, তো 1831 সাল ইয়ং ইতালির প্রতিষ্ঠা হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। 1848-49 সাল প্রথম স্বাধীনতা যুদ্ধ হচ্ছে ইউরোপের, ইতালিতে। ওকে, ইউরোপের প্রথম স্বাধীনতা যুদ্ধ বললে ভুল হবে, ইতালির প্রথম স্বাধীনতা যুদ্ধ 1848-49। এবং ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ সাভারকার বেসিক্যালি মহাবিদ্রোহকে বলছেন 1857। তো একই কাল পর্বের সময়কালের ঘটনা, মাথায় রাখবেন 1848-49। ওকে, ইতালির প্রথম স্বাধীনতা যুদ্ধ। এবং এই যুদ্ধে কি হচ্ছে, পিডমন্ট সার্ডিনিয়া, এই যে ইতালির দুটো মানে ছোট ছোট খণ্ড রাজ্য, তারা অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে। ওকে, মানে অস্ট্রিয়ার মতো যে রাজশক্তি, তাদের বিরুদ্ধে প্রথম যুদ্ধ করছে ইতালির দুটো খণ্ড রাজ্য। ওকে, যুদ্ধে যদিও পরাজিত হচ্ছে, কিন্তু এটাই ছিল প্রথম মানে প্রত্যাঘাত বিদেশি শক্তিদের বিরুদ্ধে। ওকে, তো 1848-49 সাল প্রথম স্বাধীনতা যুদ্ধ, খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা, 1859 সাল দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ হচ্ছে। এবং 1859 সালে কি ঘটনা ঘটছে না, ক্যাভুর বলে যে নেতা, তিনি বেসিক্যালি ফ্রান্সের সাথে একটা বন্ধুত্বপূর্ণ মৈত্রী বা চুক্তি স্থাপন করলেন, এবং লম্বার্ডি বলে একটা অংশ, ইতালিরই অংশ, সেটা অধিকার করছেন। ওকে, 1860 সাল গ্যারিবল্ডি হাজারের অভিযান করছেন এবং 2 সিসিলি জয় করছেন। সেই জয় করার মাধ্যমে তিনি পিডমন্ট সার্ডিনিয়ার হাতে তুলে দিচ্ছেন 2 সিসিলিকে। ওকে, 1861 সাল ভিক্টর ইমানুয়েল দ্বিতীয়, ইতালির ভিক্টর ইমানুয়েল দ্বিতীয় বা সেকেন্ড ভিক্টর ইমানুয়েল, তিনি ইতালির প্রথম রাজা হলেন 1861 সাল, খুব ইম্পর্টেন্ট একটা সময়কাল। 1866 সাল ভেনেটো বা ভেনেসিয়া, মানে অস্ট্রো প্রাশিয়ান যুদ্ধ বা অস্ট্রিয়া এবং প্রাশিয়ার যে যুদ্ধ, সেখানে পিডমন্ট ভেনেসিয়া পাচ্ছে এবং ফ্রাঙ্ক প্রাশিয়ার যুদ্ধে ইতালি বেসিক্যালি রোম দখল করছে। তো 1866 সাল বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি ভেনেসিয়া তার অধিকার লাভ করছে ইতালি। 1870 সালে রোম দখল করা হচ্ছে এবং রোমকে ইতালির রাজধানী করা হচ্ছে। এবং 1871 সাল নাগাদ মনে করা হচ্ছে ইতালির ইউনিফিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে, কারণ নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ সমস্ত অংশে ইতালির যে রাজ্যগুলো ছিল খণ্ড খণ্ড, সেগুলো ক্যাপচার হয়ে যাচ্ছে। ওকে, তো এইভাবে ইতালির ইউনিফিকেশন মুভমেন্টটা চলছে। তো ইম্পর্টেন্ট সালগুলো একটু খেয়াল রাখবেন। ওকে, একটু খটোমটো লাগতে পারে, একটু জটিল লাগতে পারে, একটু জাস্ট মাথায় রাখবেন কি কি ঘটছে। 1831 সালে ইয়ং ইতালি মাজ্জিনির নেতৃত্বে 1848-49 প্রথম স্বাধীনতা যুদ্ধ। এই যুদ্ধটা কারা করছে, পিডমন্ট সার্ডিনিয়া দুটো রাজ্য অস্ট্রিয়ার বিরুদ্ধে করছে। ওকে, 1859 সাল দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ, এই যুদ্ধটা কে করছে, ক্যাভুর। ওকে, 1860 সাল গ্যারিবল্ডি হাজারের অভিযান করছেন এবং 2 সিসিলি জয় করছেন। 1861 সাল ভিক্টর ইমানুয়েল দ্বিতীয়, তিনি ইতালির রাজা হলেন। 1866 সালে ভেনেটো দখল এবং 1870 সালে রোম দখল। ওকে, এই সালগুলো কিন্তু মাথায় রাখতেই হবে। ওকে, মূল নেতা কারা ছিলেন, ম্যাজ্জিনি, ক্যাভুর, গ্যারিবল্ডি, মাথায় রাখতেই হবে। ওকে, আচ্ছা, এরপরে যে ঘটনাগুলো খুব ইম্পর্টেন্ট আমরা অলরেডি বলেছি, তাও যদি একটু দেখার চেষ্টা করি। ইয়ং ইতালি প্রথম ইম্পর্টেন্ট ঘটনা, ইয়ং ইতালি দখল মানে ইয়ং ইতালির গঠন হচ্ছে 1831 সাল, ম্যাজ্জিনি গঠন করলেন। এবং এর কাজ কি ছিল, ইতালির যারা তরুণ বা ইয়ং জেনারেশন, তাদের মধ্যে জাতীয়তাবাদী ভাবধারা জাগিয়ে তোলা বা ন্যাশনালিস্টিক থিঙ্কিং বা ন্যাশনালিস্টিক
থট, এই ভাবনাটাকে জাগ্রত করা ইতালির ছাত্রদের মধ্যে, যুবকদের মধ্যে, এই চিন্তা কিন্তু ম্যাসজিনির ছিল। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এবং তার লক্ষ্য ছিল ইতালিকে গণতন্ত্র, ইতালিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা। ওকে, তো এটা হচ্ছে ইয়ং ইতালির লক্ষ্য, তো এটা খেয়াল রাখতে হবে। তারপরে ক্যাভুর কি করছেন, ক্যাভুরের নেতৃত্বে পিডমন্ট এবং সার্ডিনিয়া যে দুটো অংশ, সেই অংশ দুটোকে একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত করছেন। এবং তিনি খুব চালাকি করে ফ্রান্সের সাথে একটা চুক্তি স্থাপন করলেন। বিশেষত ফ্রান্সের তখন সম্রাট নেপোলিয়ান থার্ড বা নেপোলিয়ান তৃতীয়, তার সাথে তিনি প্লম্বিয়ার্সের চুক্তি মানে সাইন করলেন 1858 সাল। এবং এই চুক্তির মাধ্যমে তিনি ফ্রান্সের সমর্থন পাচ্ছেন যাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন। ওকে, তো ক্যাভুর এক্ষেত্রে একটা কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক একটা পথ নিয়েছিলেন। অস্ট্রিয়ার সাথে যুদ্ধ করার জন্য তিনি ফ্রান্সের সাথে সখ্যতা বাড়ালেন। ওকে, খেয়াল রাখবে। আচ্ছা, গ্যারিবল্ডি কি করলো, গ্যারিবল্ডি একটা সেনাবাহিনী তৈরি করলেন যার নাম দেওয়া হলো রেড শার্ট। ওকে, রেড শার্ট দখল করলেন 1860 সাল নাগাদ। দুটো সিসিলি দুটো পার্ট, নর্দার্ন এবং সাউদার্ন, এই সিসিলির যে অংশ, সেই অংশটা তিনি দখল করছেন গ্যারিবল্ডি। ওকে, এবং এই গ্যারিবল্ডি দখল করার মাধ্যমে সেই অংশ দুটো বেসিক্যালি ইতালির প্রথম রাজা ভিক্টর ইমানুয়েলকে তুলে দিচ্ছেন। ওকে, 1870 সাল নাগাদ ফ্রান্সের সাথে প্রাশিয়ার যুদ্ধ হচ্ছে এবং এই যুদ্ধে ইতালি শেষ পর্যন্ত রোম দখল করছে এবং রোমকে রাজধানী করছে, এবং এইভাবে ইতালির ওই ইউনিফিকেশন যে প্রসেস সেটা কমপ্লিট হচ্ছে। ওকে, তো এই হচ্ছে মূল ঘটনাগুলো একটু খেয়াল রাখতে হবে। ওকে, এগুলো একটু আমরা যেহেতু ইউরোপ পড়ি না, ইউরোপ আমরা সচরাচর পড়তে অভ্যস্ত না, একটু অন্যরকম লাগবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে মানে যিনি কোশ্চেন করছেন, এক্সামিনার, তিনি কখনোই আপনাদেরকে বরদাস্ত করবেন না। সুতরাং প্রিপারেশনটা আপনাদেরকে মজবুত করতেই হবে। ওকে, তো কি চ্যালেঞ্জ ছিল, চ্যালেঞ্জ ছিল বিদেশি শাসন, বিভিন্ন অংশে বিভিন্ন বিদেশি ছিল। তার পাশাপাশি পোপের একটা প্রভাব ছিল ইতালিতে, পাশাপাশি আঞ্চলিক বিভক্তি, মানে রিজিওনাল একটা ডাইভার্সিটি দেখতে পাচ্ছি। উত্তরে একজন শাসন, দক্ষিণে একজন শাসন, উত্তর ইতালিতে একরকম ভাষা, দক্ষিণ ইতালিতে একরকম ভাষা। তো এই একটা সমস্যা ইতালিতে ছিল। এছাড়া আদর্শগত মতভেদ সেটাও ছিল। মাঝিনি ছিলেন ডেমোক্রেটিক, রিপাবলিক এই ধরনের চিন্তাধারার মানুষ, মানে তিনি প্রজাতন্ত্র, গণতন্ত্রে বিশ্বাস করতেন। ক্যাভুর আবার রাজতন্ত্রে বিশ্বাস করতেন, মোনার্কিতে বিশ্বাস করতেন। ওকে, তো এই রকম একটা জটিল পরিস্থিতি। তার পাশাপাশি পোপের প্রভাবও ছিল ইতালিতে ব্যাপক। পোপ নবম পায়াস তিনি রোমকে, যেহেতু রোম বা ইতালিতেই পোপের একটা মূল সেন্টার বলা যেতে পারে, তো সেটাকে তিনি হাতছাড়া করতে চাননি। তো এতগুলো অবস্টাকেল, এতগুলো বাধা কিন্তু ইতালির ইউনিফিকেশনের পথে ছিল। এই সমস্ত বাধা অতিক্রম করেও ইতালির ইউনিফিকেশন প্রসেস কমপ্লিট হচ্ছে 1870-71 মধ্যে। ওকে, তো এটাও আমাদের খেয়াল রাখতে হবে যে কি কি বাধা বেসিক্যালি ছিল। ওকে, একটু খেয়াল রাখার চেষ্টা করবে। আচ্ছা, ইতালির ঐক্যকরণের ফলে কি হচ্ছে, মেন কি হচ্ছে না, ইতালিতে যে জাতীয়তাবাদী আন্দোলন হলো সেটা অন্যান্য দেশকে ইন্সপায়ার করছে, জার্মানিকে ইন্সপায়ার করছে, পরবর্তীকালে ইউরোপের অন্যান্য দেশকেও ইন্সপায়ার করছে যে ইতালি এই দীর্ঘ 50-60 বছর লড়াই করে ইউনিফাইড হচ্ছে। ওকে, বা ইউনাইটেড হচ্ছে। তো সেই জায়গাটা অনেক দেশকে ইন্সপায়ার করছে। ওকে, পরবর্তীকালে কলোনিয়াল কান্ট্রিগুলোকেও ইন্সপায়ার করছে। ওকে, এর পরবর্তীকালে একটা ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি ইতালির ইউনিফিকেশনের সূত্র ধরে ইতালিতে কনস্টিটিউশনাল মোনার্কি প্রতিষ্ঠিত হচ্ছে বা সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে। ওকে, খেয়াল রাখবেন। এবং ইতালির ইউনিফিকেশনের পরে শিল্পায়ন হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে। ওকে, এবং পরবর্তীকালে ইতালি একটা ইউরোপের অন্যতম শক্তিশালী জাতি হিসাবে উত্থান ঘটছে। পরবর্তীকালে ইতালিকে নেতৃত্বই দিচ্ছেন মুসোলিনি, তাই তো? এবং প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধেও মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যদিও হারছেন। তো পরবর্তীকালে একটা পাওয়ারফুল কান্ট্রি হিসেবে কিন্তু ইতালি রাইজ করছে। ওকে, তো এই রাইজের পিছনের কারণটা কিন্তু ছিল এই ইউনিফিকেশন মুভমেন্ট। ওকে, খেয়াল রাখবেন, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, গুরুত্বপূর্ণ তারিখ আমরা অলরেডি আলোচনা করেছি, তাও যদি আরেকবার ছোট করে দেখা যায়। 1831 সালের ইয়ং ইতালি প্রতিষ্ঠা হলো। 1859 সালে প্লম্বিয়ার্সের চুক্তি হলো ফ্রান্সের সাথে। ওকে, 1860 সালে হাজারের অভিযান, যেখানে 2 সিসিলি জয় হলো। 1861 সাল ইতালি রাজ্য প্রতিষ্ঠা এবং ভিক্টর ইমানুয়েল দ্বিতীয় প্রথম রাজা হলেন, খুব ইম্পর্টেন্ট। 1870 সাল রোম দখল হলো, ইতালির রাজধানী হিসাবে রোম প্রতিষ্ঠা হলো এবং ইউনিফিকেশন মুভমেন্ট কমপ্লিট হলো। ওকে, এই সালগুলো কিন্তু মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ক্রোনোলজিক্যালি সাজানো আছে। ওকে, খেয়াল রাখবেন, আপনাদের সুবিধার্থে এইভাবে করা আছে। ওকে, তো আশা করছি খেয়াল থাকবে। ওকে, তো
তো মোটামুটি ভাবে এই ইউনিফিকেশন মুভমেন্ট। আচ্ছা, আমরা যদি প্রশ্ন দেখি, আশা করি প্রশ্নের 30টা প্রশ্নই দেখুন এই আলোচনাটা যেটুকু শুনলেন, যদি মন দিয়ে শুনে থাকেন তাহলে দেখুন সব প্রশ্নই সহজ লাগবে। ইতালির একীকরণ কোন শতাব্দীতে হয়? 18 শতাব্দী, মানে এই 18 সেঞ্চুরি। আমরা দেখলাম 19 শতাব্দী। বেসিক্যালি আমরা দেখলাম 1815 থেকে 1870 এই সময়কাল জুড়ে হচ্ছে। তো কোন শতাব্দীতে হচ্ছে? 19 সেঞ্চুরিতে, তাই তো? তাহলে সহজ প্রশ্ন। আচ্ছা, তারপরের প্রশ্ন, ইতালির একীকরণের ইতিহাস কি নামে পরিচিত? ইতালির একীকরণের ইতিহাসকে বেসিক্যালি রেনেসা বলা হয়, রিসর্জিমেন্টো বলা হয়, রিফরমেশন বলা হয়, নাকি রিপাবলিকানিজম বলা হয়? তো ইতালির একীকরণকে, ইউনিফিকেশন মুভমেন্টকে রিসর্জিমেন্টো বলা হয় ইতালি ভাষায়। ওকে, একটু খেয়াল রাখবেন। আচ্ছা, ইতালির একীকরণে কোন রাজ্য নেতৃত্ব দিচ্ছে? পিডমন্ট, সার্ডিনিয়া, প্যাপাল স্টেটস, দুই সিসিলি নাকি লম্বার্ডি? পিডমন্ট, সার্ডিনিয়া। ওকে, খেয়াল রাখবেন। তারপরে ইয়ং ইতালিকে প্রতিষ্ঠা করেন গিউসেপে মাজ্জিনি, আমরা অলরেডি পেয়েছি। ওকে, আচ্ছা, ইয়ং ইতালি কবে প্রতিষ্ঠিত হয়? আমরা বারবার ক্রোনোলজি দেখালাম, 1831 সাল, তাই তো? সহজ প্রশ্ন হয়ে যাচ্ছে। ইতালির একীকরণে ক্যাভুর কোন পদে ছিলেন? ক্যাভুর বেসিক্যালি ছিল পিডমন্ট সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী, তাই তো? এটাও আমরা অলরেডি পেয়েছি। আচ্ছা, ক্যাভুর কোন দেশের সাথে মৈত্রী চুক্তি স্থাপন করলেন? ফ্রান্সের সাথে পেয়েছি। প্লম্বিয়ার্সি চুক্তি কবে হচ্ছে? এটাও আমরা পেয়েছি 1859 সাল। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, প্লম্বিয়ার্সি চুক্তি 1859 সাল পড়লাম তো আমরা, তাই তো? 1859 হবে এটা। ওকে, প্লম্বিয়ার্সি চুক্তি 1859 সাল, একটু খেয়াল রাখবেন। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন, গ্যারিবাল্ডি হাজারের অভিযান কবে ঘটে? এটাও আমরা পেয়েছি অলরেডি, 1860 সাল। আচ্ছা, গ্যারিবাল্ডি কোন অঞ্চল দখল করছে? দুই সিসিলি দখল করছে। ইতালির প্রথম রাজাকে? ভিক্টর ইমানুয়েল দ্বিতীয়, এটাও আমরা অলরেডি পেয়েছি। ইতালি রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়? 1861 সাল নাগাদ। ওকে, আমরা প্রথম রাজা হিসাবে দেখলাম ইতালি রাজ্য প্রতিষ্ঠা করছে। আচ্ছা, ইতালির প্রথম স্বাধীনতা যুদ্ধ কবে? 1848-49, এটাও আমরা পেয়েছি। দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে কোন অঞ্চল অধিকার হচ্ছে? লম্বার্ডি অধিকার হচ্ছে। ওকে, ভেনেটো কবে ইতালির পার্ট হচ্ছে? 1866 সাল। ওকে, 1866 সাল। রোম পার্ট হচ্ছে 1870 সাল, তাই তো? এবং রাজধানী হচ্ছে, পরের প্রশ্নটাই আছে। আচ্ছা, ইতালির একীকরণে বা ইউনিফিকেশনে কোন বিদেশি শক্তি প্রধান বাধা ছিল? প্রধান বাধা ছিল অস্ট্রিয়া। ওকে, অস্ট্রিয়া। আচ্ছা, পোপের কি ভূমিকা ছিল? পোপ অবশ্যই বিরোধিতা করছেন। আচ্ছা, এটাও সহজ প্রশ্ন। আচ্ছা, কোন যুদ্ধের সুযোগে রোম অধিকৃত হয়? ফ্রাঙ্কো প্রাসিয়া যুদ্ধ, অস্ট্রো প্রাসিয়া যুদ্ধ, ক্রিমিয়ার যুদ্ধ নাকি সোম যুদ্ধ? তো এটা হচ্ছে ফ্রাঙ্ক প্রাসিয়ার যুদ্ধ, বা ফ্রান্সের সাথে প্রাসিয়ার যুদ্ধ। ওকে, একটু খেয়াল রাখবেন। আচ্ছা, ম্যাজিনির আদর্শ কি ছিল? গণতান্ত্রিক প্রজাতন্ত্র, আমরা অলরেডি এটাও দেখেছি। ক্যাভুরের প্রধান কৌশল কি ছিল? কূটনীতি এবং মৈত্রী। ওকে, গ্যারিবল্ডির সৈন্যরা কি নামে পরিচিত? রেড শার্ট, এটাও আমরা পেয়েছি। ইতালির একীকরণে কোন সংগঠন তরুণদের উদ্বুদ্ধ করে? ইয়ং ইতালি, এটাও আমরা পেয়েছি। আচ্ছা, ইতালির একীকরণে কোন রাজবংশ ক্ষমতায় আসে? এটা আমরা পেয়েছি, স্যাভয় রাজবংশ, এটা আমরা পাইনি সম্ভবত। এটা একটু খেয়াল রাখবেন, ইতালির একীকরণে কোন রাজবংশ ক্ষমতায় আসে? স্যাভয় রাজবংশ। ওকে, একটু খেয়াল রাখবেন। আচ্ছা, 1848 সালে বিপ্লব কেন ব্যর্থ হচ্ছে? কারণ সবগুলোই অস্ট্রিয়ার প্রতিরোধ, ফ্রান্সের সমর্থনের অভাব, অভ্যন্তরীণ বিভক্তি, সবগুলো কারণেই। ইতালির একীকরণে কোন শহর প্রথম রাজধানী ছিল? রাজধানী ছিল টুরিন। আচ্ছা, ইতালির একীকরণের কোন শহর প্রথম ইতালির রাজধানী ছিল? টুরিন। ওকে, এটাও একটু খেয়াল রাখবেন। আচ্ছা, কোন যুদ্ধে ইতালি ভেনেটো অধিকার করে? এটা আমরা অলরেডি পেলাম বোধহয়, অস্ট্রো প্যাসিয়ার যুদ্ধ, একটু খেয়াল রাখবেন। আচ্ছা, ইতালির একীকরণে কোন নেতা সামরিক অভিযানে নেতৃত্ব দেন? গ্যারিবল্ডি, মাজ্জিনি, ক্যাভুর নাকি ভিক্টর ইমানুয়েল? গ্যারিবল্ডি। আচ্ছা, ইতালির একীকরণের ফলে কোন ধরনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়? সাংবিধানিক রাজতন্ত্র, এটা আমরা পেয়েছি। ইতালির একীকরণ কোন ঘটনার মাধ্যমে সম্পন্ন হয়? 1870 সালে রোমের অধিকারের মাধ্যমে। ওকে, তো মোটামুটি আমরা এই 30টা প্রশ্ন এমসিকিউ আমরা টপিকে আলোচনা শেষে এমসিকিউ রাখছি, যাতে আপনাদের প্রিপারেশনটা আরও মজবুত হয়। তো আমরা টপিক ভিত্তিক প্লাস মডেল কোশ্চেন প্লাস আমরা 200 প্রশ্নের ব্ল্যাকবোর্ড সিরিজ প্রত্যেক দিন আপলোড করার চেষ্টা করছি। কালকে একটা লাইভ ক্লাস আছে, লাইভ মক টেস্ট ইউটিউবেই 7টা থেকে। তো আপনারা যারা ক্লাস করছেন অবশ্যই পার্টিসিপেট করবেন। তো যারা ক্লাসটি শুনলেন তাদেরকে ধন্যবাদ, তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি নিজে একটু মোটিভেশন পাবো। ওকে, তো আপনারাও মোটিভেশন, নিজেকে নিজে মোটিভেট করুন, নিজেকে নিজে প্রিপেয়ার করুন, নিজেকে পজিটিভ ওয়েতে নিজের প্রিপারেশনটা নিজে নিন, তাহলেই দেখুন সফলতা চলে আসবে অটোমেটিক্যালি। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।
আমরা আগামীতেও মডেল প্রশ্ন সিরিজ বা টপিক ভিত্তিক প্রশ্ন আপলোড করতে থাকবো। তো ধন্যবাদ সকলকে।